এর মধ্যে আরামবাগ টিভি শফিকুল ইসলাম উনি একটা ভিডিও উনি দেখিয়েছিলেন ওনার ইউটিউব চ্যানেলে যে আরামবাগে ওই থানার পাশে একটা ক্লাবে থানার ক্যাম্পাসের মধ্যে ক্লাব গিয়ে চেক ডিস্ট্রিবিউশন করছে লকডাউনের মধ্যে যখন মানুষ খেতে পারছে না, যখন মানুষের কাজ নেই। সেইটা ভিডিও দেখানোর জন্য শফিকুলের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করেছিল আরামবাগ থানা। পরে হাইকোর্ট সেই কেসে রক্ষা কবচ দেন, কিন্তু অন্য কেস দিয়ে মিথ্যে কেস দিয়ে একের পর এক শফিকুলকে শুধু নয় শফিকুলের স্ত্রী তাকে পর্যন্ত গ্রেপ্তার করে। ঈদের দিন তার স্ত্রী এবং শফিকুল তার সন্তানদের সঙ্গে থাকতে পারেনি, কারণ সন্তানরা বাইরে, বাবা মা ভেতরে। এবং This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারা এটা নয়, বিজেপি যদি মনে করে থাকে যে এটা বিজেপির পক্ষে রায় দিয়েছেন মানুষ, তাহলে ভুল করছেন। মানুষ কিন্তু তৃণমূলে বিরক্ত হয়ে গিয়ে তৃণমূলকে তাড়িয়েছেন। এটা যদি বিজেপি মনে রাখে তাহলে হয়তো বিজেপি আগামী দিনে তৃণমূলের দোষে দুষ্ট হবে না, কিন্তু নইলে এই তৃণমূলীকরণ যদি বিজেপির হয় তাহলে খুব তাড়াতাড়ি এই সরকার কিন্তু পতনের দিকে যাবে। কিছু কিছু ঘটনা ইন্ডিকেশন শুরুতে আছে, তাই আমি এখনই এগুলোকে নিয়ে কটাক্ষ করব না, ওই সংস্কৃতি আমার নয়। কিন্তু দেখবেন গতকাল একটা গ্রেপ্তারি হয়েছে কলকাতায়, সেটা হচ্ছে বাংলা পক্ষের রাজ্যের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। দেখুন, আমি গর্গ চট্টোপাধ্যায়ের যা বক্তব্য আছে, রাজনৈতিক বক্তব্য, তার যে একাডেমিক বক্তব্য, তার আমি সমর্থক নই, বরং সমালোচনাই করি। কারণ আমি মনে করি না যে কোনোদিন কোনো প্রাদেশিকতা, বাঙালি প্রাদেশিকতাই হোক বা অন্য কোনো প্রাদেশিকতাই হোক, বা কথায় কথায় কোনো লোককে দাঁড়িয়ে এই মাওরা গুটখাখোর এই বলাটা এটা ঠিক না। এটা কোনো মানুষকেই এটা তুমি বলতে পারো না, সেটা আমার বক্তব্য। কিন্তু একই সঙ্গে আমার যেমন বক্তব্য রাখার অধিকার আছে, যে কোনো আমার বিরোধী মানুষেরও বক্তব্য রাখার অধিকার আছে। গর্গ চট্টোপাধ্যায়কে যে কারণে অফিসিয়ালি আমরা যেটা শুনলাম কালকে কলকাতার নগরপাল যা বললেন, তার থেকে বুঝতে পারছি যে ওকে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনের আগে বেশ কিছু পোস্ট করবার জন্য, টুইট করবার জন্য, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখার জন্য, যেখানে উনি বলেছেন যে ইভিএম ট্যাম্পার। ওনার পারসেপশন, উনি সেই জায়গা থেকে বলেছেন। আপনি যদি এটা মনে না করেন তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি সমর্থন করবেন না, কিন্তু এই কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, আবার তাও বলছে নির্বাচনের আগে কথা বলেছেন, উত্তেজিত পরিস্থিতি হয়েছে যার ফলে গ্রেপ্তারটা তাহলে তখন হলো না কেন? প্রশ্ন জাগছে। যদি নির্বাচনের আগে আমি কোনো উত্তেজনার পরিস্থিতি তৈরি করে থাকি, তাহলে সেই উত্তেজনাটা কখন সবচেয়ে বেশি এফেক্ট করতে পারে? নির্বাচনের দিন। তাহলে সেই সময় তাকে গ্রেপ্তার করলেন না, এখন ভোট পেরিয়ে গেছে, এখন তাকে গ্রেপ্তার করলেন। আমি প্রথমেই বলবো, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি জানেন যে কীরকম স্বৈরাচার আজকে পশ্চিমবাংলার বুকে আমরা দেখেছি গত 15 বছর সময়। প্রথম দিকটা বাদ দিয়ে, প্রথম দিকটা তো উনি ওই স্বৈরাচারের অংশ ছিলেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। 2020 সালের পর থেকে উনি বিরোধী দলে আছেন, বিরোধী দলের নেতা হিসেবে কাজ করেছেন, এবং তখন সর্বোচ্চ পরিমাণে তৃণমূলের অত্যাচার পৌঁছেছিলেন, উনি তারও শিকার হয়েছিলেন। ওর বিরুদ্ধেও অসংখ্য মামলা দিয়েছিল তৃণমূলের সরকার, যদিও বীরবাহা হাঁসদারকে জুতো পেটা করার কথা বলার জন্য কোনো মামলা সরকার করেনি। নিজের ক্যাবিনেটের মন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দুবাবু যে কথা বলেছিলেন তার জন্য মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেননি। আদিবাসী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে, তার নিজের ক্যাবিনেট মন্ত্রী মহিলা, তার বিরুদ্ধে অপমানকর কথা বলার পরেও বিরোধী দল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। কিন্তু তৎসত্ত্বেও বিরোধী দল নেতার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছিল। আমি শুনেছি তিনি কোথাও গেলে, মানে পুলিশকে বলা ছিল মমতা ব্যানার্জি যে রাস্তায় যদি ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় তাহলে ওকে আরেকটু দেরি করিয়ে দেওয়া হোক, মানে এইরকম ভাবে ওকে হ্যারাস করা হতো। উনি কোথাও যেতে চাইলে সেখানে বাধা দেওয়া হতো। এবং তিনি জানেন, এবং আপনাদের মতন প্রচুর ইউটিউবার তারা এর শিকার হয়েছিলেন সেই সময়। আমি সেই 2020 সাল থেকে আমি বলতে পারি, লকডাউনের মধ্যে আরামবাগ টিভি শফিকুল ইসলাম উনি একটা ভিডিও উনি দেখিয়েছিলেন ওনার ইউটিউব চ্যানেলে, যে আরামবাগে ওই থানার পাশে একটা ক্লাবে, থানার ক্যাম্পাসের মধ্যে ক্লাব গিয়ে চেক ডিস্ট্রিবিউশন করছে লকডাউনের মধ্যে, যখন মানুষ খেতে পারছে না, যখন মানুষের কাজ নেই। সেইটা ভিডিওয়ে দেখানোর জন্য শফিকুলের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করেছিল আরামবাগ থানা। পরে হাইকোর্ট সেই কেসে রক্ষা কবচ দেন, কিন্তু অন্য কেস দিয়ে, মিথ্যে কেস দিয়ে একের পর এক শফিকুলকে শুধু নয় শফিকুলের স্ত্রী তাকে পর্যন্ত গ্রেপ্তার করে। ঈদের দিন তার স্ত্রী এবং শফিকুল তার সন্তানদের সঙ্গে থাকতে পারেননি, কারণ সন্তানরা বাইরে, বাবা মা ভেতরে, এবং ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল। সেটা 2020। তারপর দেখবেন এই যে মানব গুহ এখন মেমারি থেকে এমএলএ হয়েছেন, তাকে গ্রেপ্তার করেছিল গোপালপুরের ঘটনা ঘটার পর। রোদ্দুর রায়, ও বক্তব্য রাখেন, কোন মতন করে বক্তব্য রাখেন। আরে ভাই, সমাজে তো যে ধরনের ভাষ্য আমরা শুনতে পাই, উনিও সেই ভাষ্যের মধ্যে একটা এরকম এক ধরনের ভাষ্যে কথা বলেছেন। তার জন্য তাকে গ্রেপ্তার করার তো কোনো দরকার নেই, তাকেও গ্রেপ্তার করে রেখে দিয়েছিলেন। আপনি দেখেছেন অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন পোস্ট করেছিলেন, ওই কি ওই দেখা যায় সোনার কেল্লা, ওই মুকুল ওই দেখা যায় সোনার কেল্লা, বলছে তো সোনার কেল্লা মানে দুষ্টু লোক ভ্যানিশ। ওই ওই পোস্ট করার জন্য অম্বিকেশ বাবুকে গ্রেপ্তার করেছিল 2012-এ। বলে মর্নিং শোজ দ্যাটে সেদিনকে আমরা বলেছিলাম যে এটা খুব ভালো কিছু হচ্ছে না। যেদিনকে তানিয়া ভারদ্বাজ গিয়ে এইখানে এই টাউন হলে একটা আলোচনা চক্র, সাগরিকা ঘোষ এখন তৃণমূলের এমপি হয়েছেন না, উনি সঞ্চালনা করছিলেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করছিলেন, এবং ঘটনাচক্রে ওই অনুষ্ঠানটির মানে সরাসরি অভিজ্ঞতা আমারও ছিল, কারণ আমরা তখন সবাই প্র্যাকটিসে এসছি বা ছাত্র এইরকম সব। ওই সময় মমতা ব্যানার্জিকে তানিয়া ভারদ্বাজ একটি প্রশ্ন করেছিলেন যে আপনি বলুন, এই যে তখন
এই মদন মিত্রের বক্তব্য বা আরাবুল ইসলামের বক্তব্য, জগ ছুড়ে দেওয়া এইসব ঘটনা ঘটছে, এই সময় তখন এই প্রশ্নটা করেছিলেন যে এদেরকে আপনি কি মনে করেন? তানিয়া ভারদ্বাজকে উত্তর দেওয়ার বদলে মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে আহ, না তুমি তো মাওবাদী, তুমি তো এসএফআই, তুমি তো সিপিএম এর লোকেরা এখানে এসছে, মাইক ফাইক ছিঁড়ে দিয়ে চলে গেলেন। কি ইন্ডিকেট করলো যে ভবিষ্যৎটা এইরকম হবে? শিলাদিত্য চৌধুরী, ওইটা তো তারপর আসে। আমি একদম প্রথম মমতা গভর্নমেন্টের কথা বলছি, একদম শুরুতে। সেগুলো তো পরে কি হয়েছে আমরা সবাই দেখেছি। তখন ওই যে শিলাদিত্য চৌধুরী বেচারা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেছিল তার মিটিংয়ে গিয়ে দিদি সারের দাম বাড়ছে কেন, শিলাদিত্যকে বললো যে ওই তো মাওবাদী, ওকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। এই যে একটা পুলিশ কেন্দ্রিক সরকার গড়ে উঠেছিল, পুলিশ সিদ্ধান্ত নিতেন। সন্ময় বন্দ্যোপাধ্যায় কি অত্যাচার করেছিল আমি জানি। পুরুলিয়াতে থানায় তুলে নিয়ে গেছে, পানিহাটি খর্দা থেকে ওর বাড়ি, সেখান থেকে পুরুলিয়ায় নিয়ে গেছে, পেটে লাথি মেরেছে পুলিশ। 4 দিন 5 দিন সেই সময় রেখে হাইকোর্ট বাঁচিয়েছিল পরে। আমি শুধু এই কথাটাই বলবো, আপনাদের চ্যানেল যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি দেখেন, আমি এই মুহূর্তে একটা সরকার এসেছে ক্ষমতায়, তাদের কাছে, তার নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন থাকবে এটাই, যে পশ্চিমবঙ্গে যেন এই ধরনের পুলিশ রাজ আর কায়েম না হতে পারে। আমরা সবাই দেখেছি, আপনি দেখেছেন, আমি দেখেছি, তৃণমূলের সাধারণ কর্মীরাও দেখেছে রাজনীতি করার জন্য কিভাবে পুলিশ গিয়ে চমকাতে। পানি কেস, গাঁজা কেস, মিথ্যে মামলা যেসব পুলিশ অফিসাররা করেছিলেন তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কৃত করতেন, রাজনীতির মঞ্চে নিয়ে আসতেন। উদাহরণ হুমায়ুন কবির, যেটাকে আমাদের মোস্তাফিজুর রহমান রানা হারিয়ে দিয়েছে। এই হুমায়ুন কবির ছিলেন পানি কেস, গাঁজা কেসের জনক। শয়ে শয়ে গরিব মানুষকে মিথ্যে পানি কেস দিয়েছে, গাঁজা কেস দিয়েছে, ওটা মুর্শিদাবাদ জেলায়। ঠিক সেই সময়টা অনুব্রত যখন ওইগুলো বলতেন না, এই ওকে গাঁজা কেস দিয়ে দাও, মনে পড়ছে সেসব ভিডিও আসতো। এই যেন কোনোভাবেই এই মিথ্যে কেস দিয়ে রাজনীতির কোনো মানুষকে মুখ বন্ধ করে দেওয়ার যে সংস্কৃতি বাংলায় চালু হয়েছিল, যেন এটা না হয়। আমি আপনার বক্তব্যের সমর্থক না হতে পারি, আপনি আমার বক্তব্যের সমর্থক না হতে পারেন, কিন্তু গণতন্ত্র বলবে যে আপনার এবং আমার উভয়ের বক্তব্য রাখার পরিসরকে রক্ষা করবার জন্য আমরা প্রত্যেকে একসাথে থাকবো। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। আমার পছন্দ নাও হতে পারে, আপনার পছন্দ হতে পারে সবুজ রং, আমার সবুজ রং ভালো না লাগতে পারে। কি করব তাহলে? আমি আমি ওটা নিয়ে সরিয়ে রাখবো, দেখবেন না, বলবেন না, কিন্তু আমার বক্তব্য আমার পছন্দ হচ্ছে না মানে যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবো, রাষ্ট্রশক্তি ব্যবহার করব, এটা কখনো নিয়ম হতে পারে না। আমি বলবো যে সরকারের শুরুর দিকে এখনই এই বিষয়ে যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, এবং খুব পরিষ্কার আমাদের সংবিধানও তো বলছে যে কোন কোন ক্ষেত্রে কোন ধরনের কথা বিপদ সৃষ্টি করতে পারে। হেড স্পিচ মানে উদাহরণ, ওই দেখবেন ওই লাস্ট ভোটের প্রচারের দিনে মিতালি বাগের উপর যেদিন আক্রমণের ঘটনা ঘটেছিল, হেড স্পিচ হচ্ছে তারপর গাড়ির মাথায় দাঁড়িয়ে বলা 4 তারিখ 12:30টার পর দেখবো কার দিল্লির বাপে সেখানে বাঁচায়। হেড স্পিচ হচ্ছে এটা, ঘৃণা ছড়ানো, উত্তেজনা ছড়ানো। হেড স্পিচ কোনটা? হেড স্পিচ হচ্ছে কোনো জায়গায় রাস্তার মোড়ে মিটিং করতে গিয়ে, নির্বাচনের মিটিংয়ে বলা যে আমি সিপিএম এর চোখ খুবলে নেবো, হেড স্পিচ। কোনো হেড স্পিচের বিষয় তো হচ্ছে না। হেড স্পিচ হচ্ছে সেটা যখন একজন বিধায়ক, তিনি বলছেন, নির্বাচিত বিধায়ক, তিনি বলছেন আমি মুসলমানদের কাজ করবো না। ভারতের সংবিধানের নামে শপথ নিয়ে আপনি কি এটা বলতে পারেন? ওই শুভেন্দুবাবু তো বলছেন না কথাটা। রিতেশ তিওয়ারি এই কথাটা বললেন কেন? শুভেন্দুবাবু কি এই কথা